আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার বল অর্থাৎ ফোর্স। আজকে তোমরা এই ক্লাসটা করার মাধ্যমে দেখবা ফিজিক্সটা আমরা কত সুন্দরভাবে পড়তে পারি এবং কি অর্ডার বাই অর্ডার পড়তে পারি। কিন্তু আমরা ফিজিক্সটা কি স্যার এলোমেলো ভাবে পড়ি, এই জন্য কি আমাদের ফিজিক্সটা কঠিন লাগে। ফিজিক্স কঠিন লাগার 2 নাম্বার কারণ হচ্ছে আমরা ফিজিক্সটাকে শুধু স্যার বইয়ের মতোই পড়ি, বাস্তব জীবনের সাথে কি মিলায়া মিলায়া পড়ি না। দ্যাট মিন্স কি দিন শেষে দেখা যায় ফিজিক্সটা কি আমাদের কাছে কঠিন লাগে। আজকে আমরা ফিজিক্সটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব। যেহেতু আজকে আমাদের আলোচনা করব বল অর্থাৎ ফোর্স নিয়ে, সবার প্রথমে তোমার স্যার জানতে হবে যে ফোর্সটা কি, বলটা আসলে কি। তোমার বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা এমন যে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে কি বলে, তাকে স্যার বল বলে। আচ্ছা, এটা দ্যাট মিন্স কি স্থির বস্তু গতিশীল হয় মানে কি, মানে হচ্ছে মনে করো তোমার একজন ফ্রেন্ড আছে, সে কি দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে কথা কইতাছে, তুমি কি করলা পিছন দিয়ে কি গিয়ে ওরা ধাক্কা মারলা। দ্যাট মিন্স কি ও আগে স্থির ছিল, এরপরে কি তুমি ধাক্কা দিয়ে আর কি গতিশীল করে দিলা। যদিও পরে তোমার ফ্রেন্ড তোমার আবার মারবো, আচ্ছা যাই হোক ওই কথাই না যাই। অ্যান্সার দ্বিতীয় নাম্বারটা কি বলছি, যে গতিশীল বস্তুকে বেগের পরিবর্তন করে, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করে। এটা মানে কি, মনে করো তুমি তোমরা ফুটবল খেলতেছো, তোমার এক ফ্রেন্ডে ফুটবল কি তোমার কাছে পাস করছে খুব আস্তে, তখন তুমি কি হয় তুমি মনে করো ওই ফুটবলটারই নিজের শরীরে যত জোর আছে সবটা দিয়ে কি হিট করলা। দ্যাট মিন্স কি আগে ফুটবলটা কি ছিল আস্তে যাচ্ছিল, এখন কি ফুটবলটা অনেক কি গতিশীল হয়ে গেছে তোমার বল প্রয়োগের কারণে। কথা কি বুঝছো? অথবা যদি আমরা স্যার বলটা আরো সহজভাবে মানে বুঝতে চাই, তোমরা মানে বিভিন্ন বাজারে যাও না, বাজারের যে বড় বড় দোকানগুলো আছে, বাজারের যে বড় বড় দোকান আছে ওইখানে দেখবা দরজার সামনে দুটা লেখা থাকে, দোকানের দরজার সামনে দুটা লেখা থাকে, একটা হচ্ছে পুশ, একটা কি পুল, তাই তো? পুশ আর একটা হচ্ছে পল। মানে কি পুশ মানে কি ধাক্কা দিয়ে কি তুমি দরজাটা কি ধাক্কা দিয়া তারপরে কি ভিতরে ঢুকবা। আবার পোল মানে কি তুমি আবার কি দরজাটা নিজের দিকে টাইনাও কি ভিতরে ঢুকতে পারো। এই যে তুমি দরজাটা একটু ধাক্কা দিয়া ঢুকলা এন্ড দেন কি আবার কি নিজের দিকে টাইন না ঢুকলা, এইগুলারে কি বলা হয়, এইগুলারে বলা হয় যে তুমি কি দরজার উপরে বল প্রয়োগ করতেছো। আই হোপ বলটা কি এটা তুমি বুঝছো। এখন যদি স্যার আমরা বলের একটু বেসিকটা করি, আমরা সবাই জানি যে বলের একক হচ্ছে নিউটন। স্যার বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, নিউটনরা এন দ্বারা প্রকাশ করা হয়। আর মনে রাখবা এই বল সম্পর্কে প্রথম কথা বলা হয়েছে নিউটনের প্রথম সূত্রের মধ্যে, নিউটনের প্রথম সূত্রতে এই বল নিয়ে প্রথম কথা বলা হয়েছে নিউটনের প্রথম সূত্রতে। আমরা এটাও বলে দেই যে এই বলটারে স্যার প্রকাশ করা হয় কি স্যার, এই বলটারে আমরা প্রকাশ করতে পারি, বলটারে প্রকাশ করা হয় যেহেতু বলের ইংরেজি নাম হচ্ছে ফোর্স এবং ফোর্সের প্রথম অক্ষর কি এফ, এই জন্য বলরে আমরা প্রকাশ করি স্যার এফ দ্বারা। এই হচ্ছে কি তোমার মোটামুটি বল থেকে কি বেসিক, এইগুলো তোমার জানতেই হবে যে বল কি, বলটা কি। এন্ড দেন বলের একক হচ্ছে নিউটনের এন দ্বারা প্রকাশ করা হয়। বলটারে প্রথম বলা হয়েছে বা বলটারে প্রথম উল্লেখ করা হয়েছে নিউটনের প্রথম সূত্রতে এবং বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এইগুলোর পরে এখন আমরা দেখব বল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, মানে বল দিয়ে এই বল প্রয়োগ করে আমরা কি কি কাজ করতে পারি। তোমরা যদি আমি সহজভাবে কাজের কথাগুলা বলি, কাজগুলো একটু মনে রাখবা। এগুলা স্যার বেসিক আলোচনা আর কি, বেসিক আলোচনা। এগুলা না বুঝলে তুমি কি এই চ্যাপ্টারের মজাটা কি ফিল পাইবে না। এই জন্য তোমার বলটা নিয়ে কি আমি একটু বলতেছি, তুমি শুনো। আই হোপ তুমি আগের থেকেই জানো, সবকিছুই আগের থেকেই জানো, তুমি শুধু কি মানে রিলেট করতে পারতেছো না নিজের জীবনের সাথে বা বাস্তবতার সাথে। এখন কি তুমি রিলেট করতে পারবা।
কেমন স্যার? 1 নম্বরে আমরা এই বল দ্বারা একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারি। স্থির বস্তুকে গতিশীল করা যায়। গতিশীল করা যায়। 1 নাম্বার কথা, স্থির বস্তুরে কি গতিশীল করা যায়। এটা স্যার কি? এটা হচ্ছে এই যে তোমার আগেই বললাম, তুমি দাঁড়ায় আসো, মনে করো তুমি দাঁড়ায় আসো, তোমার এক ফ্রেন্ড এসে কি তোমার সজোরে ধাক্কা মারলো এবং কি তুমি একটু নাকি আগায় গেলা। দ্যাট মিন্স কি তুমি স্থির ছিলা, তোমার বন্ধু ধাক্কা মারছে, এন্ড দেন কি তুমি একটু সামনে চলে গেছো, তো তুমি গতিশীল হয়ে গেছো। এটাই। 2 নাম্বারটা কি? গতিশীল বস্তুর, মনে করো আগেরতেই বস্তুটা কি আছে? গতিশীল আছে। গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করতে পারবা এই বলের দ্বারা। বেগের পরিবর্তন করা যায়। বেগের পরিবর্তন করা যায়। এইটা মানে কি স্যার বুঝাইছেন? মনে করো একটা ফুটবল তোমার কাছে কি আসতে আসলো, বা একটা ফুটবল কি ছোট পোলাপান খেলতেছে, মানে ছোট যেহেতু ওরা ছোট বাচ্চা, দ্যাট মিন্স কি ওরা আস্তে বল প্রয়োগ করবো বলের উপরে, এন্ড দেন কি বলটা যাবে সামনে আগাবে আস্তে আস্তে। তুমি তো বড়, তুমি কি করলা? তুমি সজোরে একটা কি লাথি মারলা, দেখবা ওই বলটা কি অনেক দূরে গিয়া কি পৌঁছাবে। তার মানে কি আগে বলটার ব্যাগ ছিল কি অল্প, তুমি যখন বল প্রয়োগ করলা, তুমি বড় বেটা যখন বল প্রয়োগ করছো, তখন কি বলটা কি অনেক জোরে গেছে না, অনেক দূরে গেছে না। দ্যাট মিন্স কি এটার ব্যাগের পরিবর্তন হচ্ছে। তার মানে কি গতিশীল বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, তা কি ব্যাগের পরিবর্তন করা যায়। অথবা কি এটা উল্টাও হইতে পারে, মনে করো একটা বল, ক্রিকেট বল তোমার কাছে অনেক জোরে আসলো, তুমি কি করলা? হাত দিয়া অথবা কোনো একটা অঙ্গ দিয়া তুমি কি ওটা ঠেকায়া, মানে বলটা কি কমায় দিলা, ওই বলের বলটা কি করলা? কমায় দিলা। এটা করা যায়। তৃতীয় নাম্বারটা করা যায় হচ্ছে আমরা ডিরেকশন, মানে দিক পরিবর্তন করতে পারি বল প্রয়োগের ফলে। কি স্যার? দিক পরিবর্তন করা যায়। দিক পরিবর্তন স্যার বলতে আপনি কি বোঝাইতেছেন? দিক পরিবর্তন বলতে আমি বোঝাইতেছি, মনে করো আমরা সবাই ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট তো আমাদের ফেভারিট খেলা। তো ক্রিকেট বল, মনে করো একজন বল করতেছে, তুমি কি করলা? ক্রিকেট ব্যাট নিয়ে হাতে দাঁড়ায় রয়েছো, বলটা যখন আসলো, মনে করো বলটা কিন্তু সোজায় আসে, তুমি যখন ব্যাট দিয়া হিট করো, মনে করো এই পাশে আসতেছে, তুমি কি লেগে দিলা, এরপর কি অফে দিলা। দ্যাট মিন্স কি যদিও এই পাশ দিয়া কি বলটা আসছিল, তুমি কি করলা? ডিরেকশন, বল প্রয়োগ করে কি ওই বলটার ডিরেকশন কি পরিবর্তন করে দিলা। এইটার জন্য আমি বললাম যে তুমি বল প্রয়োগের ফলে কি দিক পরিবর্তন করতে পারবা। আরেকটা জিনিস করা যায়, তুমি স্যার বল প্রয়োগের ফলে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে তুমি কি শেপটা পরিবর্তন করতে পারবা, কি আকার পরিবর্তন করতে পারবা। কি করতে পারবা স্যার? আকারটাও পরিবর্তন কি করা যায়, তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে এটা কি আকার পরিবর্তন করতে পারবা। এইটা কেমন? তুমি দেখবা স্যার আমরা অহরহ দিই যে একটা লোহা আছে, ওটার উপরে ওটা প্রথমে কি করে? গরম করার ফলে কি ওটার অনেক পিটায় কি বিভিন্ন আকার আকৃতি কি পরিবর্তন করে, মানে শেপ দেয়। তার মানে কি এই যে পিটানোটা, তুমি যে বল প্রয়োগ করতেছো, পিটাইলা ওই লোহাটারে, এন্ড দেন কি একটা কুড়াল অথবা দায়ের মতো রূপ দিলা, ওইটাই হচ্ছে বল প্রয়োগ করার ফলে তুমি কি একটা আকার দিতে পারো একটা বস্তুকে। ঠিক আছে স্যার? এই হচ্ছে কি আমরা এই বল নিয়ে আলোচনা। আই হোপ বল সম্পর্কে কি তোমরা বুঝছো। তোমাদের বইয়ের মধ্যে আরেকটা জিনিস আছে যে সিম্পলি যদি আমি বলি, তোমাদের বইয়ের মধ্যে বলছে বল হচ্ছে 2 প্রকার, মানে বল প্রয়োগ করা যায় 2 ভাবে। একটা হচ্ছে স্পর্শ বল, মানে বল 2 প্রকার, একটা হচ্ছে কি স্পর্শ বল, আর একটা কি অস্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। তোমার বইয়ের মধ্যে এগুলো দেয়া আছে। তুমি কি করবা? অস্পর্শ বল কি স্যার? যে দুটা মানে পদার্থ কি বল প্রয়োগের জন্য কি একে অপরকে কি স্পর্শ করে, তাদেরকে কি বলে? স্পর্শ বল বলা হয়। আর যে দুটার পদার্থের মধ্যে বা মৌলের মধ্যে অথবা কি বস্তুর মধ্যে কি মানে স্পর্শ না করেও কি বল প্রয়োগ করা যায়, তাদের কি অস্পর্শ বল বলে। আচ্ছা যাই হোক, তুমি দেখে নিবা
এনতে স্যার ইম্পর্টেন্ট কি, এনতে ইম্পর্টেন্ট শুধু স্পর্শ বলের উদাহরণ, স্পর্শ বলের উদাহরণ ইম্পর্টেন্ট, আর কি অস্পর্শ বলের উদাহরণ ইম্পর্টেন্ট। আমি যদি তোমার স্যার অস্পর্শ বলের উদাহরণ বলি, তোমার বইয়ের মধ্যে আছে, মনে করো কোনো কিছুর উপর থেকে কি তুমি ছাইড়া দিলা, দেখবা মহাকর্ষ বলের কারণে কি ওই বস্তুটা নিচের দিকে কি পড়ে। কখনো দেখছো? মনে করো আমের সিজন চলতেছে, আম গাছের আম যে পড়ে নিচের দিকে না পড়ে উপরের দিকে যা, না, এটা নিচের দিকে কেন পড়ে? কারণ কি স্যার? কারণ সিম্পল, কারণ কি মহাকর্ষ বলের কারণে ওটা কি নিচের দিকে পড়ে। আই হোপ বুঝছো। আবার অস্পর্শ বল আরেকটা কি, অস্পর্শ বল মনে করো চুম্বক, দেখবে একটা চুম্বক যদি এটা ধনাত্মক প্রান্ত হয়, মনে করো এটা একটা চুম্বক, এটা কি এই চুম্বকের এই প্রান্তটা কি ধনাত্মক, আবার এই প্রান্তটাও কি ধনাত্মক। দেখবা এইটা যদি তুমি আগাও, এটা কি দূরে সরবো, কারণ আমরা জানি কি সমধর্মী চার্জ একে অপরকে কি করে বিকর্ষণ করে। এটা আগাইলে এটাও কি একটু আগাইবো, এটা গেলে এটাও একটু আগাইবো, মানে বল কিন্তু প্রয়োগ করা হইতাছে, কিন্তু কি তারা একে অপর থেকে কি দূরে যাইতাছে, এটাই স্যার বুঝাইছি। তার মানে কি এই বল নিয়া আমি তোমারে যা যা বলছি, আই হোপ তুমি যদি বুঝো, বল নিয়ে আর কখনো লাইফে আর কখনো বল নিয়ে তোমার প্যারা খাইতে হইব না। বল নিয়ে তুমি কি, বল নিয়ে যদি তোমার কাছে তোমার তোমার কোনো কোশ্চেন করে, তো এইগুলার ভিতরেই করবে বল। ওকে স্যার, আচ্ছা আমরা এখন কি পড়লাম, বল শেষ করলাম। এই বলের সাথে বলের পর পরেই দেখবা তোমার বইয়ের মধ্যে একটা আছে স্পর্শ, মানে সাম্য বল, আর একটা কি অসাম্য বল। সাম্য বল কি, অসাম্য বল কি, খুব ইম্পর্টেন্ট স্যার। সাম্য বল কি, অসাম্য বল কি, সাম্য বল কি, অসাম্য বল কি, এটা আমি তোমার সিম্পলি একটু দুটা উদাহরণের মধ্যে কি বুঝাই দিব। সাম্য বল কি আর অসাম্য বল কি, দুইটা উদাহরণের মধ্যে কি সাম্য বল আর অসাম্য বল কি আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, সাম্য বল এবং অসাম্য বল, সাম্য বল আর অসাম্য বল যদি তুমি বুঝতে চাও, তো তোমারে আমি একটু সিম্পলি বলি। মনে করো এইখানে একটা বস্তু আছে, এখানে কি আছে স্যার, একটা বস্তু আছে, তুমি এই বস্তুর উপরে এই দিক দিয়ে কি 10 নিউটন কি বল প্রয়োগ করলা, আবার আরেকজন তোমার বন্ধু মনে করো মিন্টু এই দিক দিয়েও কি 10 নিউটন বল প্রয়োগ করলো। যেহেতু তোমরা দুজনের বল এক সমান, মিন্টু মনে করো তোমার কি একটা ঘুষি দিতেছে 20 নিউটনে, আবার কি তুমিও কি আরেকটা ঘুষি দিতেছো মিন্টুরে 20 নিউটন বলে, তখন কি হবে? তখন কি সমান ব্যথা পাইবা না তোমরা দুজন? সমান ব্যথা পাইবা। অথবা একটা বস্তুর উপর যদি তুমি 20 নিউটন বল প্রয়োগ করো, তোমার বন্ধু কি 20 নিউটন বল প্রয়োগ করে এবং নিজে দিয়ে টানে, ওই বস্তু কি নড়াচড়া করবে? নড়াচড়া করবে না তো। কারণ কি উভয়ের বলেই কত, উভয়ের বলেই হচ্ছে, মনে করো আচ্ছা আমরা 10 নিউটন দিছি, 10 নিউটন, তখন কি এই যে বস্তুটার এটা নিট একটা ফোর্স আছে, নেট বল। আচ্ছা এটা বাংলায় বলে লব্ধি বল, বাংলায় কি বলে? লব্ধি বল। তখন লব্ধি বলটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। কারণ কি? কারণ তুমিও 10 নিউটন বলে কি বল প্রয়োগ করতেছো, তোমার বন্ধু কি 10 নিউটন বলে বল প্রয়োগ করতেছে। দ্যাট মিন্স কি লব্ধি বলটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আবার অসাম্য বল বলতে স্যার কি বোঝায়? অসাম্য বল বলতে বোঝায়, মনে করো এটা একটা বস্তু, তুমি এই দিক দিয়া এই বস্তুটার উপরে 20 নিউটন বল কি প্রয়োগ করতেছো, এবং তোমার আরেকজন বন্ধু এই বস্তুটার উপর কি 10 নিউটন বল কি প্রয়োগ করতেছে। তখন কি হয়? এই বস্তুটা ওর দিকে কি, যেহেতু তোমার বল বেশি, ওর দিকে কি চলতে শুরু করে। মনে করো একটা ড্রাম আছে, একটা ড্রাম আছে, তুমি কি 20 নিউটন বলে কি ধাক্কা দিতেছো, তোমার বন্ধু কি 10 নিউটন বলে ধাক্কা দিতেছে। তখন যেহেতু তোমার বল বেশি, তো কি তুমি তোমার বন্ধুর দিকে কি ড্রামটা কি আগায় নিবা না? এটাই হচ্ছে অসাম্য বল, যেহেতু দুই দিকটা কি দুটা ভিন্ন বল কি ক্রিয়া করতেছে। এই ক্ষেত্রে আমরা লব্ধি বলটা কত হবে? আমরা একটা সূত্র জানি, লব্ধি বলটা আমরা বার করতে পারি। লব্ধি বল, এই ক্ষেত্রে লব্ধি বল হবে 20 - 10, তার মানে কি 10 নিউটন। কোন দিকে স্যার? এটা কিন্তু এই যে এই দিকে, এটা এই দিকে। আই হোপ কি সাম্য বল এবং কি অসাম্য বল বুঝছো। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু লব্ধি বল 0, এই লব্ধি বল সাম্য বলের মধ্যে ত্বরণও 0 হয়। কত হয় স্যার? ত্বরণও 0 হয়।
বল শূন্য হলে ত্বরণ যে কি জন্য শূন্য, এটা কি আমরা একটু পরে দেখব। বল শূন্য হলে ত্বরণে কি হয়, শূন্যই হয়, মানে কি অ্যাক্সেলারেশন কি শূন্য হয়, এটা মনে রাখো। তার মানে কি এখানে কি ত্বরণ শূন্য হবে না। আরেকটা জিনিস যদি আমি বলি, মনে করো একটা কোশ্চেন করি, মনে করো একটা গাড়ি একটা গাড়ি একটা গাড়ি মনে করো একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড বেগে কি একটা রাস্তা দিয়ে চলতেছে। তো বলো তো এই বাইকের ক্ষেত্রে, এই গাড়ির ক্ষেত্রে সাম্যবল ক্রিয়া করতেছে এই গাড়ির, মানে এই গাড়ির উপরে সাম্যবল ক্রিয়া করতেছে নাকি অসাম্যবল ক্রিয়া করতেছে? তোমার কি মনে হয় একটু কমেন্ট করে জানাও। যে এই গাড়ির উপর মনে করো একটা গাড়ি সমবেগে একটা রাস্তা দিয়া 100 মিটার পার সেকেন্ড বেগে কি চলতেছে। আমি তোমারে বললাম যে এই গাড়ির উপরে, এই গাড়িতে সাম্যবল ক্রিয়া করতেছে নাকি কি অসাম্যবল ক্রিয়া করতেছে? এটা কি কমেন্ট সেকশনে জানাই দিবা। এটা তোমার কাছে কি একটা একটা কোশ্চেন আমার রইলো, একটা কোশ্চেন রইলো। সমবেগ বলছি কিন্তু, আচ্ছা যাই হোক তোমরা জানাও। এন্ড দেন আমি তোমরা একটা ক্লু দিয়া রাখি যে কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট স্পিড থাকে, কি থাকে স্যার, কনস্ট্যান্ট স্পিড থাকে, তখন কি ওই জিনিসটা কনস্ট্যান্ট স্পিড থাকলে সাম্য বলে চলে। এটা খালি মাথায় রেখো, সাম্য বলে চলে। কনস্ট্যান্ট স্পিড থাকলে সাম্য বলে চলে। এই গাড়ির কি কনস্ট্যান্ট স্পিড না, সমবেগ 100 মিটার পার সেকেন্ড বেগেই কনস্ট্যান্ট স্পিড। তার মানে কি এটা সাম্য বলে চলবে, এটা কিন্তু কি অসাম্য বলে চলবে না। আই হোপ কি তুমি বুঝছো সাম্য বল কি আর অসাম্য বল। তোমার বইয়ের মধ্যে একটা উদাহরণ দিছে, মনে করো এই যে একটা বস্তু, এই বস্তুটারে তুমি এই দিক দিয়ে কি একটা রশি দিয়া তুমি এই দিক দিয়ে কি টান দেওয়া শুরু করলা, এবং T1 এবং তোমার এক বন্ধু কি এই দিক দিয়ে কি এই বস্তুটা টান দেওয়া শুরু করলো, এবং নর্মাল ভাবে কি এই বস্তুর একটা ওজন আছে, ওজন কি নিচের দিকে কি ক্রিয়া করবে। তোমরা যদি এমন ভাবে কি এই বস্তুটারে যদি এমন ভাবে ক্রিয়া করো বা টান দাও, বল প্রয়োগ করো এই বস্তুর উপরে, তাহলে কি বলটা, এটা কি এই বস্তুটা সাম্যাবস্থায় পৌঁছাতে পারবে। তোমার বইয়ের মধ্যে একটা উদাহরণ আছে, ওই উদাহরণটা কি একটু পড়ে নিও। এই হচ্ছে কি সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে কি তফাৎ। আমরা এটা সাম্য বল আর অসাম্য বলটাও কি দেখলাম। এরপরে আমরা দেখব যে আমাদের মৌলিক বল আছে 4টা। আমাদের পৃথিবীতে এই মৌলিক বল বা মৌলিক বল হচ্ছে 4টা। মৌলিক বল কয়টা? 4টা। এই 4টা যদি আমরা একটু দেখি, আমরা জানি যে মৌলিক বল হচ্ছে 4টা। 4টা কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, বা এই তড়িৎচুম্বক বলের আরেকটা নাম কি বিদ্যুৎ চুম্বকীয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এইগুলা থেকে এই যে দেখবা তোমার বইয়ের 2 পৃষ্ঠা জুড়ে কি এই কথাগুলো আমাদের স্যার সবকিছু লাগে না। তুমি শুধু কিছু এমসিকিউ এর জন্য কিছু ইনফরমেশন জানবা এই 4টা বল সম্পর্কে। যেমন কি ইনফরমেশন? এই মহাকর্ষ বল কি বা কাকে বলে তুমি এটা জানতে পারো। আমরা জানি স্যার মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যে পরস্পর যে আকর্ষণ করে, সেটাই কি মহাকর্ষ বল। আমি কি বলছি মাথায় রাখো, আমি কিন্তু বলছি যে মহাবিশ্বের দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলা হয়? মহাকর্ষ বল। মহাবিশ্বের দুটি বস্তু এনতে মাথায় রাখবা। 1 নম্বরে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে, দুটি বস্তুর মাঝে এই বলটা থাকবো, মাঝে এই বলটা কি ক্রিয়া করব। আর এই বলটা ক্রিয়া করে তাদের বরের কারণে। কার কারণে? বরের কারণে। এটা মাথায় রাখো মহাকর্ষ বল থেকে। মহাকর্ষ বলটা কি? মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলা হয়? মহাকর্ষ বল বলা হয়। এখন স্যার আমি কিন্তু মহাকর্ষ বল আগে বলছিলাম, এখন যদি মনে করো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে কোন এক, আমরা তো জানি যে পৃথিবী আমাদের কি করে আকর্ষণ করে, তার কেন্দ্রের দিকে কি আকর্ষণ করে। এই কারণে কি আমরা আমাদের ওজনটা কি ফিল করতে পারি। স্যার এখন যদি স্যার পৃথিবী এবং
মনে করো তোমার মাঝে এই যে আকর্ষণ বলটা, এটার নাম কি? এই পৃথিবী এবং তোমার মাঝে যে স্যার আকর্ষণ বলটা, এটাও কিন্তু তোমার বইয়ের মধ্যে দেয়া আছে। পৃথিবী এবং তোমার মাঝে স্যার যে আকর্ষণ বলটা, যে আকর্ষণ বল, আকর্ষণ দেখে কি আমরা মনে করো প্লাস দিলাম। আকর্ষণ বলটা এইটা কি? এইটা আবার এই বলটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। কি স্যার? মাধ্যাকর্ষণ বল। এই বলটার নাম আবার কি? মাধ্যাকর্ষণ বল। একটা হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে, আর একটা কি মাধ্যাকর্ষণ বল কাকে বলে। এই মহাকর্ষ বল থাকে কি, এই দুটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। পৃথিবী এবং তার ভেতরকার কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা কি? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু এমসিকিউর মধ্যে বারবার আসে। কি স্যার? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আবার তুমি এইখানে স্যার দুর্বল নিউক্লিয় বল দেখা, দুর্বল তো আছে এটার মধ্যে, এটা আবার দাগায় দিও না। এই ভুল আবার করতে যাও না। সবসময় স্যার সহজ হয় না, সবসময় টেকনিক খাটে না। কিছু কিছু জিনিস কি আমাদের কষ্ট করে একটু রিয়ালাইজ করে মানে করতে হয়, মাথায় রাখতে হয়। তার মানে আমি কি রাখবো মাথায়, যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এই তিনটা আশা করি কি আই হোপ বুঝছো। আর মহাকর্ষ বল কি, মানে বিজ্ঞানে, পদার্থ বিজ্ঞানে কি একটা চমকপদ বল কি বলা হয় এটারে, এই মহাকর্ষ বলতে চমকপদ বল। মানে এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে নিচের কোনটিকে চমকপদ বল বলা হয়। তুমি কি লিখবা? মহাকর্ষ বল। এরপরে সিম্পলি আসো, এরপর কি তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল। এটা স্যার তেমন একটা কি বলবো, এটা নিয়ে শুধু তোমার আমি একটা কথাই বলবো, এটার এই তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, এটা কি? এটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। এটা কি? মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। এটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা মনে রাখবা, তোমার বইয়ের মধ্যে একটা কি আছে, চিরুনি প্লাস কি এর কাহিনী আছে, কাগজের কাহিনী আছে। কেমন কাহিনী? চিরুনি আর কাগজের কাহিনী হচ্ছে, তুমি দেখবা স্যার যে চিরুনি দিয়া তুমি যদি চুল আশ্রানোর পরে তুমি যদি একটা ছোট্ট কাগজের টুকরা নাও এবং ওই চিরুনিটা দিয়া ওই ছোট্ট কাগজের মানে আশেপাশে ধরো, তাহলে দেখবা ওই চিরুনিটা ওই ছোট্ট কাগজটা কি আকর্ষণ করে নিজের দিকে, কি মানে টেনে নেয়, নিজের দিকে টেনে নেয়। দেখো তখন কি দেখা যায়, এই যে আমি শক্তিশালী বললাম, এ থেকে কি প্রমাণিত হয়? আমরা জানি স্যার মহাকর্ষ বল সকল বস্তুকে নিজের দিকে কি আকর্ষণ করে। এখন আবার তাইলে কি স্যার ওই কাগজটারেও কি মহাকর্ষ বল কি আকর্ষণ করতেছে, তারপরেও মানে এই তড়িৎ চুম্বক বল কি ওই কাগজটারে কি নিজের দিকে টানা নিতেছে। তার মানে কি ওই কিন্তু মহাকর্ষ বলের কি পরাজিত করে ওই কাগজটারে কি নিজের দিকে টানা নিতেছে। তার মানে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের চেয়ে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল কি বেশি শক্তিশালী। আই হোপ বুঝছো। শুধু এটা মনে রাখো, দুর্বল নিউক্লিয় বল কি? দুর্বল নিউক্লিয় বল থেকে একটা জিনিস মনে রাখবা, মাথায় রাখবা, কি স্যার আমরা যে তেজস্ক্রিয় মানে পড়ছিলাম, যে কি পড়ছিলাম স্যার? আমরা পড়ছিলাম একটা কথা এমন পাইছিলাম যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয় বা বার হয়। শুধু এটা মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে যে কোন কারণে বা কিসের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়। আমরা কি বলবো? দুর্বল নিউক্লিয় বলের কারণে। সবল নিউক্লিয় বল কি? সবল নিউক্লিয় বল থেকে আমরা দুটা জিনিস কি মাথায় রাখবো, একটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এই চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল এটা বলতে কি সবল নিউক্লিয়াস বল। এবং দুই নম্বরে
যে জিনিসটা মনে রাখবা যে আমরা জানি স্যার, আমরা জানি যে পরমাণু, একটু না ফিজিক্সের মধ্যে একটু রসায়ন পড়া এলাই, আমরা জানি স্যার একটা পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস, কেন্দ্রকে কি বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর কি নিউট্রন থাকে। আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রনও কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। তোমার স্যার কখনো মনে হয় না যে পজিটিভ আর পজিটিভ চার্জ একসাথে থাকতে পারে? আমরা তো জানি স্যার একে অপরকে কি করব, বিকর্ষণ করব। কিন্তু স্যার নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ আর পজিটিভ আয়ন কি একসাথে থাকতেছে, সমস্ত রুলস ভাঙ্গা দিছে। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে এই যে এটা যে একসাথে দুটা পজিটিভ আয়ন যে একসাথে থাকতেছে, এটার পিছে কি অনেক শক্তিশালী একটা বল কি কাজ করতেছে না? শক্তিশালী বল কাজ করতেছে, এটা তো বুঝাই যেতেছে। এইটার মধ্যেই, এই নিউক্লিয়াসের মধ্যেই, পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই যে দুটা আয়ন, একই ধর্ম, মানে একই ধনাত্মক আয়ন বিশিষ্ট দুটা আয়ন যে একসাথে অবস্থান করতেছে, এই অবস্থানের কারণ হচ্ছে এই কি সবল নিউক্লিয় বল। তার মানে কি নিউক্লিয়াসে নিউক্লিয়াসে প্রোটন কি স্যার, প্রোটন এবং নিউট্রনের অবস্থানের এবং নিউটন এর প্রোটন এবং নিউটনের অবস্থানের কারণ, কারণ কাটা, কারণ সেই সবল নিউক্লিয় বল। এটা তো শক্তিশালী বলেই নিঃসন্দেহে, আমরা তো জানি শক্তিশালী বল দেখে কি একটা নিউক্লিয়াসের মধ্যে কি দুইটা আধান রেখি একসাথে মানে একই ধর্ম বিশিষ্ট দুটা আধান রেখি একসাথে রাখতেছে। কথা কি স্যার বুঝছি? আই হোপ আমি তোমরা এই মৌলিক চারটা বল সম্পর্কে ভালো এবং ইম্পর্টেন্ট কি মানে লাইনগুলা বা টপিকগুলা তোমরা কি জানাইতে পারছি। এরপরে আমরা সামনে আগাই। এখন আমরা দেখব নিউটনের প্রথম সূত্র এবং আমরা এটার সাথে সাথে দেখব জড়তা। আচ্ছা স্যার, নিউটনের প্রথম সূত্র, আমাদের যে নিউটন সাহেব আছে উনি তিনটা সূত্র কি স্যার বলছে, তিনটা সূত্র দিছে আমাদেরকে, যেগুলোকে বলা হয় নিউটনের গতিসূত্র নামে কি পরিচিত, যেগুলো গতিসূত্র নামে পরিচিত। মোট কথা হচ্ছে এটা। তার মধ্যে এই তিনটা সূত্রের মধ্যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, স্যার আমি যদি একটু লিখি কি বলছে প্রথম সূত্রটা কি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি হবে স্যার, স্থির বস্তু স্থির থাকবে, আবার আরেকটা কথা বলছে, গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে। খুব সুন্দর করে বুঝছো। বলছে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে। এটা মানে কি বুঝাইছে? এটা মানে হচ্ছে, এটা মনে করো তুমি এই দুটা মার্কার তুমি যদি এইখানে রাইখা চলে যাও, মনে করো এইখানে রাইখা চলে গেলা, এখানে একটা টেবিল আছে, এটা টেবিল ধরো, টেবিলের উপর কি রাইখা চলে গেলা, কালকে আইসা দেখবা কি এই দুটা মার্কার যেখানে রাখছিলা ওইখানেই কি আছে, যদি কেউ এগুলা কি না ধরায়। আবার স্যার গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে, এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখো তুমি একটা জিনিস রাইখা গেলা এক জায়গায়, এটা পরে আবার ওই জায়গাতে কি পাইলা, এটা তো স্যার নরমাল, এটা তো বোঝা যায়। স্থির বস্তু স্থির থাকবে এটা তো স্যার বোঝা যায়, কিন্তু স্যার গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে এটা তো স্যার বুঝি না। এটা কিভাবে বুঝবো আমরা? মনে করো এই গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে, এটা হয় না দুটা কারণের একটা কারণ কি, একটা কারণ হচ্ছে বাতাসে কি ওই বস্তুটার কি বাধা দেয়, এবং দুই নাম্বার কারণ হচ্ছে ঘর্ষণ।
ঘর্ষণ বল সম্পর্কে তো আমরা সবাই জানি। ঘর্ষণ কি করে? ঘর্ষণ আমাদেরকে তাই করে কি, ওই গাড়ি বা ওই বস্তু অথবা কি ওই রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল হয় সৃষ্টি হয়, এর কারণে কি আমরা ওই গতিশীল বস্তুটা কি এক সময় গিয়ে থেমে যায়। এটাই হচ্ছে কি মূল কারণ। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র থেকে কি আমরা এই দুটাই জানতে পারি। এখন কথা হচ্ছে স্যার, যে নিউটনের প্রথম সূত্র জানে বা বুঝে বা পারে, সে কি স্যার জড়তাও পারে? কি স্যার? সে জড়তাও পারে। এখন স্যার জড়তা কেমনে পারে? এই জড়তার সাথে নিউটনের প্রথম সূত্র থেকে কি জড়তার কনসেপ্টটা আসছে। জড়তার কনসেপ্ট কি স্যার? জড়তার কনসেপ্ট হচ্ছে আমরা পড়ছি নিউটনের প্রথম সূত্রের মধ্যে যে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখবা এই জড়তার মধ্যে, জড়তার সঙ্গে আমরা এটা থেকে কি দিতে পারি? কি দিতে পারি? যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকার যে ইচ্ছা বা প্রবণতা এবং গতিশীল বস্তু সরল পথে চলতে থাকার যে ইচ্ছা বা প্রবণতা, এইটাকেই স্যার জড়তা বলা হয়। এটাকে কি বলা হয়? জড়তা বলা হয়। দেখবা স্থির বস্তু, তুমি একটা বস্তু রাখা গেলা এক জায়গায়, সেই জায়গায় কি আবার পর দিন এসে কি ওই জায়গাতে পেলা, তার মানে কি আমরা বুঝলাম না স্থির বস্তু কি স্থির থাকতে চাই এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। এই যে চাওয়া, এই যে চাওয়া বা প্রবণতা, এই যে এই জিনিসটার যে চাওয়া, কি স্যার? চাওয়া বা প্রবণতা, এটাকে জড়তা বলে। এটাকে জড়তা বলে। আই হোপ বুঝছো? জড়তা বলে, এটাকে কি বলে? জড়তা বলে। আই হোপ বুঝছো। এখন আমরা এটাও পড়ে লাই যে জড়তা হচ্ছে দুই প্রকার। জড়তা কয় প্রকার? দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে স্থির জড়তা। একটা কি স্যার? স্থির জড়তা। আর একটা কি? গতি জড়তা। গতি জড়তা। স্থির জড়তা কি? স্থির বস্তু স্থির থাকার যে ইচ্ছা বা প্রবণতা, তাকে স্থির জড়তা বলে। গতি জড়তা কি স্যার? গতিশীল বস্তু গতিশীল থাকার যে ইচ্ছা বা প্রবণতা, তাকে কি গতি জড়তা বলে। ঠিক আছে স্যার? আচ্ছা, এই জড়তার কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো মানে অনুদ্রাবণ, কি স্যার? এই অনুদ্রাবণ কোশ্চেনের কি অ্যান্সার দিতে পারি। যেমন কি দিতে পারি? যেমন মনে করো তোমার পরীক্ষায় দেখবা প্রায়ই আসে যে চলন্ত বস্তু হঠাৎ ব্রেক কষলে যাত্রী কি জন্য কি সামনের দিকে ঢেলে পড়ে। ঠিক আছে? কি বললাম? যে চলন্ত বস্তু হঠাৎ ব্রেক কষলে যাত্রী কেন কি সামনের দিকে ঢলে পড়ে। এটার এক নাম্বার কারণ হচ্ছে স্যার কি জড়তার জন্য। কোন জড়তার জন্য? এটা কি গতি জড়তার জন্য। এটা কিভাবে স্যার? মনে করো যখন বাসটা বা গাড়িটা চলছিল, তখন কি গাড়ির সাথে সাথে লেগে থাকে কি যাত্রীর শরীরও কি গতিশীল হচ্ছিল বা হইছিল। হঠাৎ যখন তুমি গাড়িটা ব্রেক কষে তুমি দাঁড় করাইবা, তখন কি ইনস্ট্যান্ট আমাদের শরীরের যে গতি জড়তা মানে গতিশীল আছে বা গাড়ির সংস্পর্শে লেগে যে গতি জড়তা আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা কি আমাদের শরীর তো আর ব্রেক করা যায় না। এর ফলে কি হয় যে হঠাৎ করে গতি জড়তা থেকে যখন তুমি ব্রেক কষো, তখন কি যাত্রীর সামনের দিকে কি ঢেলে পড়ে। আবার দ্বিতীয় কোশ্চেন কি হইতে পারে? মনে করো একটা স্থির গাড়ি বা স্থির বাস হঠাৎ চলতে শুরু করে, যাত্রী কি পিছনের দিকে কেন ঢেলে পড়ে। এটার কারণ কি স্যার? এটাও স্যার স্থির জড়তার কারণে কি ঘটে। স্থির জড়তার কারণ কিভাবে ঘটে? যে হঠাৎ যখন গাড়িটা কি স্থির ছিল, তখন কি গাড়ির সংস্পর্শে লেগে থাকা যে শরীর, এই শরীরটাও কি স্থির ছিল। যখনই হঠাৎ করে গাড়ি চলতে শুরু করে, তখন কি গাড়ি কিন্তু মুভমেন্টে আছে, মুভ করতেছে, কিন্তু কি মানে জড়তার সংজ্ঞা অনুসারে কি স্থির বস্তু স্থির থাকতে চাই, তার মানে কি আমাদের শরীরটা কি তখনও কি স্থির ছিল বা স্থির অবস্থায় আছে, তখন আমাদের শরীরটা কি হয়ে যায়? পিছনের দিকে কি একটু হেলে যায়। জড়তার আরো উদাহরণ দিতে পারি, আমরা যেমন বলতে পারি যে সিট বেল্ট আমরা কি জন্য পরি। সিট বেল্ট কি জন্য পরি? হঠাৎ করে মনে করো গাড়িটা খুবই দ্রুত কি মানে মুভে আছে, গতিশীল আছে, হঠাৎ করে কি সামনে একটা কিছু পড়লো এবং কি ড্রাইভার বা যে চালক সে কি করে ব্যাক কষলে কি হবে?
যেহেতু গাড়িটা গতিশীল, গাড়ির সাথে কি আমাদের শরীরটাও গতিশীল। এখন গতিশীল অবস্থায় তুমি যদি হঠাৎ করে ব্রেক কষো, তাহলে কি শরীরটাও কি সামনের দিকে একদম কি ডলায়া পড়বে। আর এইভাবে যদি পড়ে তাহলে কি নাক মুখ কি একদম তো অবস্থা খারাপ। এই কারণে কি আমরা যাতে ওই অ্যাক্সিডেন্টটা না হয়, এই কারণে কি আমরা সিট বেল্ট পরি। জড়তার আরো উদাহরণ হইতে দেখতে পারি আমরা আমরা অনেক সময় দেখি যে ভেজা কাপড় পানিতে, ভেজা কাপড় যখন তুমি নিয়ে আসো, নিয়ে আসে কি মনে করো একটা এর মধ্যে শুকাইবা, তখন আমরা কি করি, এভাবে কি ঝাড়ি দেই কাপড়টা, যাতে জুড়ে ঝাড়ি দেই যাতে কি পানিটা কি পড়ে যায়, তাই তো। এইখানে কি হয়, এখানে আমরা ঝাড়ি দেই কেন, এই ঝাড়ি দেই কারণ এই কারণেই, কারণ আগের থেকে কাপড়ের মধ্যে যে পানিটা ছিল এটা কি লেগেছিল, স্থির অবস্থায় আছে। এই কারণে কি পানি কি চাই, পানি তো ওই কাপড়ের মধ্যে লেগে থাকতেই চাই, কারণ কি স্থির জড়তা ছিল আগে। যখন তুমি ওই স্থির জড়তারে স্থির পানিটারে তুমি নাড়া দাও বা গতিশীল করো, তখন কি এটা পড়া শুরু করে। কথা কি বুঝছো, কথা বুঝছো। এরপর আমরা আমাদের বাসায়, অনেকজনের বাসায় কি মেহমান আসে, এটাই শেষ। মেহমান আসলে আমরা কি করি, মেহমান আসলে আমরা আমাদের যখন বাবা মা বলে যে মেহমানদেরকে এই পানিটা অথবা কি চাটা নিয়ে দাও, তখন আমরা যখন নিয়ে যাই এভাবে, তখন কি হয়, 4 কাপ থেকে অথবা পানির গ্লাস থেকে পানি কি একটু পড়ে যায় বা চা একটু পড়ে যায়। এটা কি জন্য হয়, দেখো যখন চাটা পানির মধ্যে ডালছিল তখন কিন্তু কি ওই চার সাথে পানিটা কি স্থির অবস্থায় ছিল, মানে স্থিতিশীল অবস্থায় ছিল। কিন্তু যখন তুমি ওটা নিয়ে কি মুভ করো, তখন কি এই চাটা অথবা পানিটাও কি একটু স্থির অবস্থা থেকে কি মুভমেন্টে চলে যায়, তখন কি একটু পড়ে যায় আর কি, হালকা করে কি পড়ে যায়। ঠিক আছে, এখন যদি নেক্সট টাইম থেকে যদি তোমার কেউ দোষ দেয় যে কেন তুমি চা ফালাইছো, কেন তুমি পানি ফালাইছো, তখন বলবা কি এটা আমি করি নাই, কে করছে, এটা জড়তার কারণে হয়েছে। আই হোপ এই নিউটনের প্রথম সূত্র এবং জড়তা নিয়ে তোমাদের যত কোশ্চেন ছিল সবকিছু কি ক্লিয়ার। আই হোপ সবকিছু কি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো ভরবেগ। ভরবেগটা আসলে কি, যদি আমি এক কথায় তোমাদেরকে বলি ভরবেগটা কি, তাহলে তুমি মনে রাখবা ভর এবং বেগের গুণফল কি স্যার, ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। ভর এবং বেগের গুণফলই হচ্ছে কি ভরবেগ। 2 নাম্বার পয়েন্ট মনে রাখবা, এটা কি ভর এবং বেগ, আমরা জানি কি ভরকে প্রকাশ করা হয় m দ্বারা এবং বেগকে প্রকাশ করা হয় b দ্বারা। তাহলে স্যার ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা ভরবেগকে প্রকাশ করা হয় p দ্বারা। ভরবেগের গুণফল তার মানে কি, তুমি যদি m ইনটু b করো তাহলে এটাই কি ভরবেগের সূত্র। ভরবেগ p ইকুয়াল mb, p ইকুয়াল mb, এটা কি, এটা হচ্ছে ভরবেগের সূত্র। তুমি ভরবেগ যখন নিয়ে আসবে, ভরবেগ থেকে কিছু কনসেপ্ট আছে এগুলো আমরা বুঝি। ভরবেগ যখন নিয়ে আসবে তুমি মনে রাখবা ভরবেগ আসলে মনে রাখবা ব্যথার কথা। স্যার ব্যথা মানে কি বুঝাইতেছেন, মনে করো তোমার যদি বলে যে একটা মৌমাছি আর একটা কি ট্রাক, মনে করো ট্রাকই, একটা মৌমাছি যদি তোমার সামনে বা তোমার মৌমাছি আইসা যদি তোমার শরীরের সাথে কি মানে ধাক্কা লাগে, তখন কি তুমি ব্যথা পাইবা, তুমি বেশি ব্যথা পাইবা নাকি কম ব্যথা পাইবা, না যদি তোমার সাথে যদি একটা টাকা এসে ধাক্কা লাগে তুমি কম ব্যথা পাইবা নাকি বেশি ব্যথা পাইবা। অবভিয়াসলি কি টাকা এসে যদি তোমার শরীরের সাথে বাসে প্রচন্ড ব্যথা পাইবা। ক্যান্সার, কারণ কি টাগের কি ব্যাগও বেশি থাকে এবং কি বড় কি বেশি থাকে। তার মানে কি এই টাগের মধ্যে ভরবেগ বেশি, দ্যাট মিন্স কি ক্ষতি বা ব্যথার পরিমাণ বেশি। মৌমাছির ব্যাগ অল্প থাকে এবং কি বর তো একদমই অল্প থাকে। এই জন্য কি মৌমাছি যখন তোমার সাথে কি মানে সংঘর্ষ হয় তখন কি তুমি ব্যথা কম পাও, টাক যদি হয় তাহলে তো তোমার অবস্থা খারাপ, এটা তো বুঝোই। ঠিক আছে, আচ্ছা ভরবেগ তার মানে কি, ভরবেগ হচ্ছে ভরবেগের গুণফল, ভর এবং বেগের গুণফল। ভরবেগ সমান সমান ভরবেগকে প্রকাশ করা হয় কত কি দ্বারা, পি দ্বারা, পি সমান সমান m ইনটু বি। ভরবেগের যে নরমাল কথাবার্তা আছে
এই কি নরমাল কথাবার্তা এমনই, ভরবেগ থেকে যদি সূত্র মানে ম্যাথও আসে তাহলে একদম ইজি থাকবে। মনে করো একটি গাড়ির একটা ম্যাথ যদি আমরা দেখি প্র্যাকটিস করি, এমন থাকতে পারে একটি গাড়ির বর মনে করো 200 কেজি, একটি গাড়ির বর হচ্ছে 200 কেজি এবং ব্যাক মনে করো 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড হলে গাড়ির ভরবেগ কত? গাড়ির ভরবেগ, আচ্ছা ভরবেগ কত? যদি আমার এইভাবে বলে সিম্পলি তুমি লিখবা যে ভরবেগ সমান সমান p সমান সমান আমরা জানি m ইনটু b। আমরা জানি m এর মান কত? m এর মান হচ্ছে 200 কেজি, b এর মান কত? 30। তুমি শুধু সিম্পলি গুণ করে দিবা, 3 দুগুণে 6, এরপরে 3টা শূন্য, 6000। এই যে এখানে দেখো এককটা স্যার, একক কি? ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে, আমরা এককটা মুখস্থ না করেও কি আমরা এমনিতে কি বার করতে পারি সিম্পলি। যেমন বরের একক কি? আমরা জানি বরের একক হচ্ছে কেজি, এবং বরের একক কেজি এবং ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড, তার মানে তোমার ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। আই হোপ তোমাদের আর কোনো কি কোশ্চেন নাই এই ভরবেগ থেকে। ভরবেগটা আমরা সুন্দর করে কি বুঝছি। নেক্সট আমরা যদি দেখি তাহলে কি নিউটনের দ্বিতীয় সূত্র দেখব। এখন আমরা দেখব নিউটনের কি দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটন মামা আমাদের কি দ্বিতীয় সূত্রটা কি দিছে? নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল এমন যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কি বলছে? কোন বস্তুর ভরবেগের, মূল কথাটা আমি লিখি, ভরবেগের পরিবর্তনের হার, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কথাটার মানে তোমারে বুঝতে হইব। কেউ যদি এই কথার মানে বোঝে, তার মানে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের কিন্তু ম্যাথ আসে, এরপরে এমসিকিউ আসে, সিকিউ আসে, যা কিছুই আসুক, কেউ যদি এই কথাটার মানে বোঝে তাহলে কি সে সবকিছু পারবে। যেমন হচ্ছে এমন যে ভরবেগের পরিবর্তনের হার, সবার পক্ষে আমরা এটা না একটু বাইঙ্গা শিখি। 1 নাম্বার কথা হইছে ভরবেগের পরিবর্তন বলতে তুমি কি বুঝো? আমরা জানি স্যার, মনে রাখবা যে ভরবেগের পরিবর্তন বলতে আমরা এটা বুঝি, মনে করো তোমার এক ফ্রেন্ড আছে, নাম হইছে বিল্টু। তো বিল্টু মনে করো বিল্টুর ওজন হচ্ছে 100 কেজি, তার মানে কি মোটা। বিল্টুর ওজন কত? 100 কেজি। সে জিমে গেল, 1 মাস জিম করলো, সে ডায়েট কন্ট্রোল করলো, জিম করলো রেগুলার। এরপরে কি 1 মাস পরে সে মাপটা দেখলো তার ওজন কি 90 কেজিতে আইছে, মানে কইমাইরা 90 কেজিতে আসছে। তার মানে কি আমরা বলতে পারি না যে বিল্টুর যে ওজনের পরিবর্তনটা হইছে এটা কয় কেজি হইছে? 10 কেজি হইছে। কারণ কি আগে ছিল 100 কেজি, এখন কত হইছে? 90 কেজি। তার মানে কি 10 কেজি ডিক্রিজ করছে। তার মানে কি এর বিল্টুর ওজনের পরিবর্তন কত কেজি হইছে? 10 কেজি হইছে। তার মানে ভরবেগের পরিবর্তন ঠিক এইভাবে যদি আমরা এখন বলি যে ভরবেগের পরিবর্তন বলতে তুমি কি বুঝো, তাহলে আমরা বলতে পারি স্যার ভরবেগের পরিবর্তন বলতে আমরা বুঝি mb, এই m তে তো বরেই, আর b তে কি শেষ বেগ, mb মাইনাস mu, মানে এখনের যে মানে আগের যে শেষ বেগটা থেকে কি আমরা আদি বেগটা বিয়োগ করে দিব, শেষ বেগ থেকে আদি বেগটা কি বিয়োগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এইটারে তুমি আবার এইভাবে লিখতে পারো যে m যদি কমন নাও গা তাহলে m b মাইনাস u। ওকে, ঠিক আছে। আবার কইছে এনে কিন্তু আমার ভরবেগের পরিবর্তন বলে নাই, কইছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমি কি লিখব? দ্বিতীয় কথাটা তোমার বুঝতে হইব যে ভরবেগের পরিবর্তনের হার,
পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার বলতে তুমি বুঝো, আমরা বুঝবো এটা, আচ্ছা এটাই লিখি এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। পদার্থ বিজ্ঞানে মনে করবা কোনো কিছুর হার মানে কি, ওই জিনিসটারে সময় দ্বারা বাদ, ওই জিনিসটারে কি সময় দ্বারা বাদ। তা ভরবেগের পরিবর্তনের হার বলতে আমি কি বুঝি, এমবি মাইনাস এমইউ। আচ্ছা বুঝছে, এই পরিবর্তনের হার তার মানে এইটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে প্রযুক্ত বল আমরা জানি, আমরা আগেই দেখছি যে বল কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। তো এফ সমানুপাতিক কার, ভরবেগের পরিবর্তনের হার। তার মানে কি এফ সমানুপাতিক এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। আমরা এটা কি লিখতে পারি স্যার? ওকে স্যার। আচ্ছা এরপরে যদি আমরা এটা নিয়ে একটু কাজ করি, তো এফ সমানুপাতিক, আমরা এম যদি কমন নেই তাহলে কি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাও লিখতে পারি। তো তুমি লিখতে পারো এফ সমানুপাতিক কি, দেখো তো এমন সূত্র দেখছো কিনা, এম ইন্টু এটা তো উপরে আছে, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তুমি এখন বলতে পারো যে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি স্যার এটা সমান সমান, তো আমি দেখছিলাম এ ত্বরণের সূত্র, ত্বরণ আমরা পড়ছিলাম না আগের চ্যাপ্টারে, যে এ সমান সমান কি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে এইটা সমান সমান আমরা কি এ বসাইতে পারি? অবশ্যই বসাইতে পারি। এখন সমানুপাতিকটা যদি তুমি সমান দাও তাহলে কি আমরা একটা ধ্রুবক নেওয়া লাগে, কি আমরা ধ্রুবকটা নিই কে। এখন কে এর মান যদি স্যার 1 হয়, তে আমরা লিখতে পারি এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। মোট কথা হয়েছে তোমার কি এই দুটা সূত্র, মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি এই দুটা সূত্র পাই। এইখান থেকে সবাই তো স্যার এইভাবে সূত্র শিখি, তোমার একটু এক্সট্রা জিনিস তুমি শিখো। এই জিনিসগুলো খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কি স্যার, এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখতে পাই যে এফ সমানুপাতিক কি এম, এফ সমানুপাতিক এম, এটা একটা একটা সম্পর্ক। আবার এফ সমানুপাতিক এ, এফ সমানুপাতিক এ, ত্বরণের সাথেও কি এফটা কি সমানুপাতিক ফোর্সটা। তুমি যদি এইখানে দেখো একটু না, এইখানে কিন্তু আবার এফ ব্যস্তানুপাতিক 1/t, এফটা কিন্তু কি সময়ের সাথে কি ব্যস্তানুপাতিক স্যার, সময়ের সাথে ব্যস্তানুপাতিক, এটা কিন্তু কি সমানুপাতিক না। এইগুলা মানে কি স্যার, এই সম্পর্কগুলা মানে কি? এই সম্পর্কগুলা মানে হচ্ছে যখন বলের পরিমাণ তুমি বৃদ্ধি করবা তখন কি বলের পরিমাণও কি বৃদ্ধি পায়। তার মানে কি ওজন বস্তুর উপর কি বলটা কি বেশি ক্রিয়া করে, ঠিক আছে। এরপর ত্বরণের মান বৃদ্ধি করলে বলের মানও কি বৃদ্ধি পাবে। আবার বলের মান যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি সময়ের মান হ্রাস করতে হবে, অথবা কি সময়ের মান হ্রাস করলে কি বলের মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। আবার কি বলের মান বাড়ালে বল বাড়বে, এবং ত্বরণের মান বাড়ালে বল কি বাড়বে। এইগুলা হচ্ছে কি এগুলার সম্পর্ক। আই হোপ এগুলা কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা যে সম্পর্কগুলো দেখলাম, এই সম্পর্কগুলো দেখলে বা শিখলে স্যার আমাদের ফায়দা কি বা আমাদের কি লাভ হইতে পারে। তুমি যদি এটা চিন্তা করো তাহলে দেখো স্যার, তোমার মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে, স্যার এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সাথে যে আমরা ত্বরণের সম্পর্ক দেখলাম, এরপরে বলের সাথে যে আমরা সময়ের সম্পর্ক দেখলাম, এইগুলো আমাদের কি কাজে লাগতে পারে? এইগুলো তোমার অনুধাবনমূলক কোশ্চেনের মধ্যে কি কাজে লাগতে পারে। সাপোজ কেমন, মনে করো এই যে এই ব্যক্তি হচ্ছে এ ব্যক্তি এবং এই ব্যক্তি হচ্ছে কি বি ব্যক্তি, তারা দুজনেই কি একটা উচ্চতায় কি দাঁড়ায় আছে, মাটি থেকে একটা কি উচ্চতায় দাঁড়ায় আছে। মনে করো 5 তলার সমান 5 তলা সমান একটা কি উচ্চতায় দাঁড়ায় আছে এ ব্যক্তিও আবার কি বি ব্যক্তিও। এখন তুমি যদি চিন্তা করো, এ ব্যক্তি মনে করো ওই 5 তলা থেকে জাপ কই দিতেছে, মাটিতে দিতেছে। মাটিতে দিলে এর আলটিমেটলি শেষ ব্যাগটা মাটিতে পড়ার পরে কি 0 মিটার পার সেকেন্ড হবে, এবং কি সময়টা খুব তৎক্ষণাতেই তো পড়বো। মনে করো সময়টা পড়ার পরে 0.1 সেকেন্ড কি হইল। আবার বি ব্যক্তি ওজন সেম উচ্চতা 5 তলা থেকে কি 5 তলা থেকে জাপ দিবে, কই দিতেছে পানিতে জাপ দিতেছে, তখন শেষ ব্যাগটা কিন্তু কি স্যার 0 মিটার পার সেকেন্ডই হবে শেষ ব্যাগটা। কিন্তু স্যার সময়টা এইখানে যেহেতু পানিতে লাভ দিতেছে, পানির গভীরতা অনেকটা আছে, মনে করো কি আবার কি পানিও কি লোকটারে কি আটকানোর চেষ্টা করবে, তখন সময়টা কি একটু বেশি লাগবে না? মনে করো কত 10 সেকেন্ড, কত সেকেন্ড 10 সেকেন্ড বেশি কি মানে 10 সেকেন্ড লাগবে। তখন কি হয় স্যার, তখন হয় যেহেতু এটার ক্ষেত্রে সময়টা খুব কম হয়েছে, সময় কি খুব কম ক্রিয়া করছে,
তখন আমরা কি হয়, আমরা জানি কি এফ সমানুপাতিক ব্যস্তানুপাতিক 1/t, 1/t, তাই তো? তখন এই ক্ষেত্রে কিন্তু কি সময়টা কি স্যার খুব কম পাইছে, এই জন্য কি এর ফোর্সটা এর উপরে এই মাটি কর্তৃক এই ব্যক্তির উপরে, এ ব্যক্তির উপরে কি ফোর্সটা কি অনেক বেশি হবে না? তার মানে কি অনেক বেশি কি ব্যথা পাবে, বা বেশি বল প্রয়োগ করা মানে কি মাটি ওরে বেশি বল প্রয়োগ করবো, তার দ্যাট মিন্স মানে কি কি অনেক বেশি ব্যথা পাবে। আবার কি আমরা যদি এই দ্বিতীয় সূত্রের মধ্যে দেখি যে এটার কি সময়টা কি পানিতে লাভ দিছে, দ্যাট মিন্স কি সময়টা বেশি পাইছে, নিচে আস্তে আস্তে সময়টা কি বেশি পাইছে, তার মানে কি এই ক্ষেত্রে ওই বিব্যক্তি কি সময় বেশি পাইছে, তার মানে কি এই বিব্যক্তির উপর ফোর্স বলটা কি কম ক্রিয়া করবে, দ্যাট মিন্স কি কম ব্যথা পাবে। বুঝছি স্যার? কম ফোর্স ওর উপরে ক্রিয়া করবে, দ্যাট মিন্স কি ব্যথাটা কম পাবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরো দুটা উদাহরণ বলতে পারি, যে বন্ধ বাইক, তুমি যখন বন্ধ বাইককে হঠাৎ করে কি চালু শুরু করো, মানে ধাক্কা দাও, বন্ধ বাইককে কি ধাক্কা মারো, তখন কি দেখবা বাইকটা কি চালু হয়ে যায়, বাইক কি হয়ে যায় চালু হয়। চালু কেন হয়? যখন তুমি বাইকটারে ধাক্কা দিছো তখন কি ত্বরণের সৃষ্টি হয়, ওই বাইকের মধ্যে কি ত্বরণের সৃষ্টি হয়। আমরা জানি কি ব্যাগের সাথে কি ত্বরণের সম্পর্ক, ব্যাগ বৃদ্ধি পাইছে তার মানে কি ত্বরণের সৃষ্টি হয়েছে। ত্বরণের সৃষ্টি হইলে কি ত্বরণের সৃষ্টি হওয়া মানে কি অন কাইন্ড অফ কি ব্যাগেরও মানে ফোর্সেরও কি বলেরও কি সৃষ্টি হওয়া, দ্যাট মিন্স কি চালু শুরু হয়, মানে চালু হয়। ক্যাচ নেওয়ার সময় তুমি দেখবা, ক্যাচ নেওয়ার সময় আমরা কি ক্যাচ নেওয়ার সময় এভাবে ধরে এভাবে মারি, এভাবে মারি, এভাবে মারি না। ক্যাচ নেওয়ার সময় দেখবা এই যে বলটা এইভাবে আইনে কি এভাবে একটু নিজের দিকে আইনে, তার মানে কি এই বলটাকে ধরে কি সময়ের একটু না বেশি কাজে লাগা, সময়ের কাজে লাগা, যাতে কি বলটার যে ব্যাকটা আছে, অরিজিনাল কি বলটা আছে, এই বলটা যাতে কি সময়ের সাথে একটু একটু কমে আসে, দ্যাট মিন্স কি যাতে এইভাবে ধরলে, তার মানে কি এইভাবে যদি তুমি ক্যাচ ধরো, আমরা যদি ক্যাচ ধরি তাহলে কি ওই বলটার কি সময়ের সাথে সাথে বলটা কি কমে যায়, দ্যাট মিন্স কি ধরতে আর কি ব্যথা লাগে না, বলটা তো তখন কমে যায় সময়ের সাথে সাথে। ঠিক আছে স্যার? এই যে এই জিনিসগুলা, এই সম্পর্কগুলো যদি তোমরা বুঝো, সুন্দর করে বুঝো, তাহলে কি দেখবা ফিজিক্স বেশি কঠিন লাগবে না, বা কঠিন লাগারই কথা না। আই হোপ তোমরা কি নিউটনের যে দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা ছিল, এইগুলো কি খুব ভালো করে বুঝছো। যদি আমরা একটা ম্যাথ দেখি, মনে করো একটা ম্যাথ করি, এক্সাম্পল, একটি 1000 কেজি বরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়িটির বল কত, গাড়িটির বল কত? তখন তুমি কি সিম্পলি লিখবা, আমরা জানি F ইকুয়াল ma, তো m এর মান কত, m এর মান কত 1000 কেজি, দ্যাট মিন্স 1000 ইনটু এর মান কত, এর মান হচ্ছে এত বেগে চলছে, তাই তো? এত বেগে চলছে, এত বেগে না, এত ত্বরণে চলছে লিখবা। মনে করো লিখি 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে গাড়িটির বল কত? তাহলে আমরা জানি F ইকুয়াল ma, তো m এর মান কত পাইছি 1000 কেজি, এবং এর মান কত পাইছি 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট মিন্স কি আমার বলের যে মান হবে, বলের যে মানটা হবে এটা কত 2 কে 2, এরপরে 20,000, আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, 20,000 নিউটন। তুমি স্যার মনে রাখো বলের একক কিন্তু দুইটা, কয়টা? দুইটা, একটা হচ্ছে নিউটন আর একটা কি ডাইন, ডাইন। তুমি মনে রাখবা 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই ডাইন খুব কম আসে, এখন পাইবা না, তোমরা শুধু নিউটনটাই মনে রাখো। আই হোপ নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আমরা খুব ভালো করে বুঝছি, কোনো কি সমস্যা নাই। ঠিক আছে? ওকে।